প্রায় 400 বছর ধরে এক গোপন কক্ষে বারোজ নামের একটি ভূত দাগামা মহারাজের গুপ্তধন পাহারা দিয়ে যাচ্ছে। তবে এর থেকে মুক্তি পেতে হলে তাকে খুঁজে বের করতে হবে এই গুপ্ত খাজানার পরবর্তী উত্তরাধিকারীকে। কিন্তু এই 400 বছরের পুরনো ভূত কিভাবে রাজার বংশধরকে খুঁজে বের করবে? আদৌ কি সে পারবে আসল উত্তরাধিকারীকে খুঁজে বের করে নিজে মুক্ত হতে, নাকি চিরতরে আটকে যাবে ওই গোপন কক্ষে? সেটাই দেখব আজকের গল্প বারোজে। শুরুতেই আমরা বারোজ নামের একজন লোককে দেখতে পাই, যে কিনা গামা মহারাজার বিশ্বস্ত একজন রক্ষক। এখানে তাকে দেখে মনে হচ্ছিল যেন সে অনেক বছর পর জেগে উঠেছে কিছু বিশেষ কাজের জন্য। তো বারোজ উঠে কেন যেন কিছুই বুঝতে পারছিল না। তাই সে যখন বসে বসে নিজেকে রিয়েলাইজ করছিল, তখনই হঠাৎ উপর থেকে একটি গ্রন্থ এসে তার সামনে পড়ে। আর গ্রন্থটির নিচ থেকেই বোডো নামের একটি আজব প্রাণী বেরিয়ে আসে, একদম ছোট্ট দেখতে। তো বোডো এসে এই বারোজকে আফ্রিকান একটি ট্রেডিশনের কথা বলে আর তাকে নমস্কার জানায়। আসলে এই বোডো হচ্ছে আফ্রিকান কোনো অদ্ভুত ক্রিয়েচার। তো বারোজ তাকে জিজ্ঞেস করে যে সে কে, যার উত্তরে বোডো তাকে বলে যে সে হয়তো বা জানে না যে সে কে অথবা সে কোত্থেকে এসেছে, কিন্তু সে যেন এই ব্যাপারে কিচ্ছু না চিন্তা করে, কেননা বোডোই তাকে সব বলে দিবে। বোডো তাকে বলে যে আফ্রিকান সভ্যতার একটি ট্রেডিশনে একমাত্র সন্তান যদি কেউ থেকে থাকে তাহলে সে বোডো নিজেই। তার মানে হয়তো এই বোডো কোনো পূজনীয় কিছু, যাই হোক না কেন সে খুবই অদ্ভুত দেখতে, আর সে নাকি জ্যোতিষশাস্ত্রেও বেশ পারদর্শী। যাক, তাদের দুজনের মধ্যে এখানে ভালোই বন্ধুত্ব হয়ে যায়। তো বোডো তাকে এরপর সেই বইটা দেখায় আর বলে এই বইটি হলো একটি গুপ্তধনের নিয়মাবলীর গ্রন্থ। আর এই গ্রন্থের লেখা অনুযায়ী সে তো কখনো এই শহরের অধিবাসী ছিলই না, বরং বাইরের অন্য কোনো জায়গা থেকে তাকে আনা হয়েছিল। বিদেশি সৈনিকরা যেসব গোলামদেরকে ধরে এনেছিল তাদের মধ্যে বারোজের বয়স সবচেয়ে কম ছিল। তবে বারোজ তার সততা ও নিষ্ঠার মাধ্যমে দে গামা মহারাজার সবচেয়ে জনপ্রিয় রক্ষক হয়ে উঠেছিল। বোডো তাকে আরও বলে যে সে হলো দে গামা মহারাজের গুপ্তধনের সবচেয়ে প্রিয় রক্ষক বারোজ। তো বোডো তখন বারোজকে তার বিশ্বস্ততার জন্য স্যালুট করে। কিন্তু বারোজ তো আকার আকৃতিতে যতই বড় হোক না কেন তাকে রাস্তা দেখাতে পারবে শুধুমাত্র বোডো আর এই গ্রন্থটি। এটিই হলো নিয়তি। এখন তারা যখন কথা বলছিল তখন হঠাৎই কিছু একটা দরজায় বিকট শব্দ করে, যা শুনে বোডো বলে যে এইখানে কিছু একটা অশুভ রয়েছে। বোডো তখন বারোজকে বলে যে সূর্যগ্রহণ শেষ হওয়ার আগ পর্যন্ত গুপ্তধনটি বিপদের মুখে রয়েছে, যা কিনা বইটিতে লেখা আছে। এখন তাদেরকেই কিছু একটা করতে হবে। আর এখন বোডো তাকে বারবার বলতে থাকে যে সে যেন তার অস্ত্রগুলো হাতে তুলে নেয়। কিন্তু এখানে আমরা দেখতে পাই যে বারোজ বোডোর কোনো কথাই শোনে না আর ড্রিঙ্ক করতে শুরু করে। ততক্ষণে ওই লোকটি সেখানে ঢুকে পড়ে, আর লোকটিকে এভাবে ভেতরে আসতে দেখে তো বোডো আর বারোজ দ্রুত একটি পাথরের পেছনে লুকিয়ে পড়ে। এখানে এতক্ষণে বারোজ রিয়েলাইজ করে যে এই জায়গাটিতেই মূলত গুপ্তধনগুলোকে লুকিয়ে রাখা হয়েছিল। কিন্তু ততক্ষণে বেশ কিছু ডাকাত সেইখানে ঢুকে পড়ে। বারোজ জানতো যে মূলত এই গুদাম ঘরেরই সুরক্ষার জন্য দে গামা মহারাজ বারোজকে এখানে নিয়োগ করেছিল। তাই সে তার মহারাজের কথা রাখে। এইখানে সে সবগুলো ডাকাতকে অনেক বাজেভাবে মারতে শুরু করে, কিন্তু তাদের কেউই তো বারোজকে দেখতে পারে না। এর কারণ হয়তোবা বারোজের কাছে অদৃশ্য হওয়ার বিশেষ কোনো শক্তি রয়েছে, অথবা অন্য কিছু। তবে এই ব্যাপারে আমরা সামনেই জানতে পারবো। তো এখন বারোজ একে একে সবগুলো ডাকাত আর ডাকাতদের সর্দারকে মারতে শুরু করে। তো এইখানে ডাকাতগুলোও বুঝে যায় যে এটা বারোজেরই ভূত, কারণ আশেপাশের সবাই জানতো যে এই গুপ্তধন নাকি বারোজ নামের কোনো ভূত 400 বছর ধরে পাহারা দিচ্ছে। কিন্তু তারা তো এতে পাত্তা দিয়েছিল না, তাই তারা এখানে চলে আসে চুরি করতে। কিন্তু এখানে এসে বারোজের কাছে মার খেয়ে তো তারা খুবই ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালাতে থাকে। এরপরে বারোজ যখন গুদাম ঘরের গেট থেকে বের হতে নিচ্ছিল তখনই সে দেখতে পায় তার হাতে পায়ে শিকল জড়িয়ে যাচ্ছে। এটা দেখে সে খুবই অবাক হয়। সে বুঝতে পারে না তার সাথে এমন কেন হচ্ছে, এ কি জাদু চলছে তার সাথে। তখন বোডো বলে যে গ্রন্থটিতে লেখা রয়েছে যে এই গুদাম ঘরের গুপ্তধনের রক্ষক কোনোদিনও এই গুদাম ঘর থেকে বের হতে পারবে না। সে আরো বলে যে গ্রন্থে লেখা রয়েছে যে প্রথম লুটেরাদেরকে এই গুদাম ঘর থেকে জ্যান্ত পালিয়ে যেতে দেওয়াটা একটা বুদ্ধিমানের কাজ ছিল, কেননা এর ফলে তারা বাইরে গিয়ে বারোজের ব্যাপারে সবাইকে জানাবে, যার ফলে অন্যান্য ডাকাতরাও ভয়ে এখানে আসতে সাহস পাবে না।
আর সব গুপ্তধন সেফ থাকবে। তো এখন বারোজ বোডোকে জিজ্ঞেস করে যে ডাকাতগুলো এখান থেকে পালিয়ে কেন গেল, তারা এমন কি দেখলো যে এখান থেকে এভাবে পালালো। যার উত্তরে বোডো বলে যে তারা মূলত ভূতের ভয়ে এখান থেকে পালিয়ে গেছে। এই কথা শুনে তো বারোজ খুবই অবাক হয় যে এখানে ভূত আসবে কোত্থেকে। সে তখন বোডোকে জিজ্ঞেস করে কিসের ভূত, আর তখনই বোডো বারোজকে একটি আয়নার সামনে নিয়ে যায়, কিন্তু সেই আয়নায় বারোজের কোনো রিফ্লেকশনই দেখা যাচ্ছিল না। অর্থাৎ বারোজ এখন এই গুপ্তধনের একজন ভূত রক্ষক, আর তাকে এভাবেই এই গুপ্তধন রক্ষা করতে হবে যেভাবে সে আগেও রক্ষা করেছে। তো এরপরই দেখা যায় বারোজ আয়নায় একটি অবয়ব দেখতে পায়, আর তখনই তার চোখের সামনে ভেসে ওঠে অতীতের কিছু দৃশ্য। এরপরে দৃশ্য পরিবর্তন হয়, আর আমাদেরকে বর্তমান সময়ের কিছু দৃশ্য দেখানো হয়। আমাদেরকে সুজান নামের একজন মহিলাকে দেখানো হয়, যে কিনা একজন রিটায়ার্ড ডিপ্লোম্যাট। তিনি রিসেন্টলি এই গোয়ায় শিফট হয়েছেন। তো দেখা যায় তিনি ইন্সপেক্টর সুব্রামানিয়ামের সাথে কথা বলছিলেন। তিনি বলেন যে তিনি এখানে আসার কারণ অফিসিয়াল নয় বরং পার্সোনাল। এখানে মিস্টার ম্যান্ডোসাকেও দেখানো হয়, যে কিনা দেগামা ম্যানশনের একজন বিশেষ তত্ত্বাবধায়ক। সেই এই সব কিছুর দেখাশোনা করে। যাক, তো এরপর আমরা রন মাধব ও তার মেয়ে ঈশা রনকে দেখতে পাই। এই ঈশার আসলে তার স্কুলে একটি গ্যাং ছিল। তারা একসাথে স্কুলের সবাইকে বুলি করত, এমনকি টিচারদেরকেও তারা বাদ দিত না, যার কারণে তার স্কুলের টিচার তাদেরকে স্কুল থেকে সাসপেন্ড করে দেয়। এখানে আমরা বুঝতে পারি ঈশা প্রচন্ড চঞ্চল স্বভাবের একটি মেয়ে, তাই সে সারাক্ষণই কোনো না কোনো উল্টোপাল্টা কাজ করে থাকে। আর এখানে আমরা জানতে পারি ঈশার মা অনেক আগেই মারা গেছে, তাই সে তার মাকে অনেক বেশি মিস করে। এদিকে বারোজকে বোডো বলছিল যে আজ ফুল মুনের রাত, অর্থাৎ আজই তাদের কাজ সম্পন্ন করতে হবে। তার মানে আজই এই গুপ্তধনের উত্তরাধিকারীর কাজ পর্যন্ত এগুলোকে পৌঁছে দিতে হবে। তো এরপরই দেখা যায় রন তার মেয়ে এবং সুজানকে নিয়ে যখন গাড়িতে করে যাচ্ছিল, তখনই তাদের গাড়ির সামনে বেশ কিছু লোকজন এসে জমা হয়। তারা মূলত রনদের প্রজেক্টটি বন্ধ করার দাবি করছিল। রনরা আসলে একটা ক্যাসিনো ওপেন করার জন্যই এখানে এসেছিল, কিন্তু এখানের জনগণ ছিল তার বিরুদ্ধে, আর এই জন্য সে সুজানের সাথেও দেখা করে। কিন্তু এখানকার লোকজন তো খুব বেশি ক্ষিপ্ত হয়েছিল, তাই তারা ওখান থেকে কোনো মতে যেতে থাকে। সেই সময়ই ঈশার কাছে একটি ছেলে আসে আর তাকে একটি নোট দিয়ে সেখান থেকে চলে যায়। নোটটিতে লেখা ছিল সে নো টু ক্যাসিনো। যাক, তো এরপরই তারা এসে পৌঁছায় একটা অকশনের জন্য। প্রোগ্রামটিতে দেগামা ম্যানশনকে নিয়ে বিভিন্ন কথা বলা হচ্ছিল, কিন্তু এখানে ঈশা অনেক বেশি বোর হয়ে যায়, তাই সে আর এখানে না থেকে সেখান থেকে উঠে একটু বাইরে চলে যায়। সেই সময় আবার ম্যান্ডোসা কিছু ভিজিটরসকে মেনশনের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখাচ্ছিল। সেই সবকিছু দেখাশোনা করত আর সবাইকে এই ম্যানশনের বিভিন্ন জিনিস সম্পর্কে অবগত করত। এটাই ছিল তার কাজ। তো দেখা যায় তখন সেখানে ঈশাও আসে। ম্যান্ডোসা তখন তাদের ঘড়িটি দেখায়, যা কিনা 1633 সালেই বন্ধ হয়ে গিয়েছিল। এটি একটি অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক। তো ম্যান্ডোসা ভিজিটরসদেরকে এই ম্যানশনটি সম্পর্কে বিভিন্ন ধরনের নলেজ দিতে থাকে আর ঘুরে ঘুরে সব জায়গা দেখাতে শুরু করে। ঈশাও তো তখন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখছিল। আসলে এই ম্যানশনটা এখন একটা জাদুঘরে পরিণত হয়েছে, যেখানে প্রত্যেক দিন অনেক অনেক ভিজিটরস আসে আর সবাইকে হ্যান্ডেল করে এই ম্যান্ডোসা। তো ম্যান্ডোসা এবার সবাইকে একটা কানের দুল দেখায় আর বলতে থাকে যে দেগামা মহারাজা তার আদরের কন্যাকে এই কানের দুলটি উপহার দিয়েছিলেন, কিন্তু এখন এই কানের দুল দুটির মধ্যে শুধুমাত্র একটি পাওয়া গিয়েছে, আরেকটির কোনো খবর নেই। তখনই সেখানে ঈশাও চলে আসে, আর এইখানে তখন ওই ছেলেটিও আসে যে কিনা ঈশাকে সেই নোটটি দিয়েছিল। ছেলেটি এসেই তো ম্যান্ডোসাকে কিছু একটা দেয় আর বলে যে মারিয়া চাচি তাকে এটা দিতে বলেছেন। এরপরই ছেলেটি সেখান থেকে চলে যায়। ম্যান্ডোসা তখন সবাইকে একটি পেইন্টিং দেখাচ্ছিল। সেখানে দেগামার মেয়ে ইসাবেলের ছবি ছিল, যেখানে সে সেই কানের দুলটি পরেছিল। তো দেগামার মেয়ে ইসাবেলের চেহারা হুবহু ঈশার মতোই ছিল দেখতে, আর ইসাবেলের মায়ের চেহারা ঈশার মায়ের মতো। এসব দেখে তো সে খুবই অবাক হয়। তো কিছুক্ষণ পরই ঈশা সেখান থেকে বেরিয়ে এসে সেই ছেলেটির সাথে বাইরে দাঁড়িয়ে কথা বলছিল। তো ছেলেটি এখানে বলে যে তার নাম হলো ছোটু। তো তারা দুজনেই এখানে একে অপরের সাথে পরিচিত হয়। ঈশা তাকে জিজ্ঞেস করে যে সে কি কোনো ক্রান্তিকারী, যার উত্তরে ছেলেটি সম্মতি জানায়। ঈশা এখানে জানতে পারে যে ছোটাও তার মতনই স্কুল থেকে সাসপেন্ড হয়ে গেছে। তো এরপরে তারা দুজনে সাইকেলে চড়ে ঘুরতে বেরিয়ে যায়। তাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্বও হয়ে যায়।
রাস্তায় তারা একে অপরের সাথে কথা বলছিল। ছোটা তখন ঈশাকে বলে যে তারা যদিও এখানে ক্যাসিনো বানানোর চেষ্টা করছে, কিন্তু তারা তা করতে পারবে না, কেননা ভূত তাদেরকে এই কাজ করতে দিবে না। সে আরো বলে যে এই ভূত কোনোদিনও এই ম্যানশন ভেঙে ক্যাসিনো বানাতে দিবে না। এখানে ঈশা তাকে ভূতের সম্পর্কে এবার জিজ্ঞেস করে যে কিসের ভূত, আর সে কি বলছে এসব। তখন ছোটা জানায় যে এই ম্যানশনে একটি ভূত রয়েছে, সত্যি সত্যি, যে কিনা এই ম্যানশনকে সব সময় রক্ষা করে এসেছে। এদিকে আমরা ম্যান্ডোসাকে দেখতে পাই, যে কিনা মহলের একটি গুপ্তধন ঘরের ভেতরে যাচ্ছিল। তো সে ভেতরে গিয়েই সেখানে পড়া একটি বক্সের ভেতর থেকে একটি স্ক্রল বের করে আর তার দিকে এক দৃষ্টিতে দেখতে থাকে। সে আরো খেয়াল করে যে সেই 1633 সালে বন্ধ হয়ে যাওয়া ঘড়িটি আবারও অদ্ভুতভাবে চলতে শুরু করেছে। এটা দেখেই তো সে অবাক হয়ে যায়। আর এইদিকে ঈশা আর ছোটা আসে ছোটার চাচির সাথে দেখা করতে, কেননা ঈশা জানতে চাচ্ছিল যে ছোটার চাচি আসলে কোনো তান্ত্রিক কিনা। কারণ ছোটা বলেছে যে সে ম্যান্ডোসাকে যেই তন্ত্রমন্ত্রের জিনিসটি দিয়েছিল সেটা মূলত ছোটার চাচি তাকে দেওয়ার জন্য বলেছে। তো ঈশা সেখানে এসে সেখানের বাচ্চাদের সাথে কিছুক্ষণ মজা করে, আর এরপর তারা চলে যায় ছোটার চাচির সাথে দেখা করতে। কিন্তু কেন যেন তার চাচি ঈশাকে দেখার সাথে সাথেই বেশ উত্তেজিত হয়ে যায়। আর এটা দেখে তো ছোট তাকে বলে সেখান থেকে সে যেন দ্রুত পালিয়ে যায়, কারণ তার চাচির আজ হয়তো বা মন ভালো নেই, বা সে হয়তো বা কিছু নিয়ে অনেক রেগে আছেন, সেই জন্য এমন ব্যবহার করছেন। তো কিছুক্ষণ পর সেখানে ম্যান্ডোসাও আসে। সে সেখানে ঈশাকেও দেখতে পায়, কিন্তু সে সেখানে ঈশার সাথে কোনো ধরনের কথা না বলেই ছোটার চাচির সাথে দেখা করতে চায়। সে ছোটার চাচির কাছে সে স্ক্রলটি নিয়ে আসে, যেখানে দেগামা মহারাজের মেয়ে ইসাবেলের ছবি আঁকা ছিল, যে কিনা দেখতে হুবহু রনের মেয়ে ঈশার মতো। এখানে তার সন্দেহ ছিল যে হয়তোবা এই ঈশাই সেই ইসাবেল, যার উত্তরে ছোটার চাচি বলে যে এখানে সন্দেহের কিছুই নেই, বরং এটাই সত্য, তার পুনর্জন্ম হয়েছে। তাই তাদের এখন যে করেই হোক মেয়েটিকে সেই গুপ্তধন রাখার স্থানে যাওয়া থেকে আটকাতে হবে। কিন্তু তার আগে মেয়েটিকেই মহড়া বানিয়ে প্রথমে সেই ভূতটিকে সেখান থেকে বের করে আনতে হবে। অপরদিকে আমরা রনকে দেখতে পাই, যে কিনা ঈশার উপর বেশ রাগারাগি করছিল, কারণ তারা যেই ক্যাসিনো তৈরি করার কাজে এখানে এসেছিল, ঈশা ওই ক্যাসিনো তৈরির বিরুদ্ধে যারা ছিল তাদের সাথে গিয়েই আনন্দ করছিল, যা দেখে তার বাবার মোটেও ভালো লাগে না। কিন্তু এখানে আন্টি সুজান তাকে শান্ত করে নেয়। সে রনকে বোঝায় যে সে যেন একবারের জন্য হলেও তার মেয়ের দিকটাও ভেবে দেখে, কারণ তার মেয়ে ভুল কিছু করেনি আর ভুল কিছু বলেও নি। অর্থাৎ রনের মেয়েও এই ক্যাসিনো বানানোর বিরুদ্ধে ছিল। তাই সুজান বলতে থাকে সে যদি বস্তিতে থাকা সেই মানুষগুলোর জন্য চিন্তিত হয় আর তাদের ভালো চায়, তাহলে এতে খারাপের কিছুই নেই, বরং তাদের উচিত ঈশাকে এর জন্য অ্যাপ্রিসিয়েট করা। কারণ যেই জিনিস তাদের বড়দের মাথায় একবারের জন্যও আসেনি, সেই জিনিস ঈশার মতো একটি ছোট্ট মেয়ে ভেবে ফেলেছে। তো এখন রাতের বেলা ঈশা যখন তার রুমে একা ছিল, তখন হঠাৎই সে তার জানালার বাইরে কিছু একটা আলোকিত হতে দেখতে পায়। আর এই আলোই হলো বারোজের চোখের পানি দিয়ে তৈরি সেই আলো। সে আলোটি কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপরই আমরা ঈশাকে দেখতে পাই, যে কিনা একা একাই হাঁটতে হাঁটতে সেই গুপ্ত ঘরটির ভেতরে চলে আসে, যার বাইরে লেখা ছিল রেস্ট্রিক্টেড এরিয়া। তো সেখানে আসতেই ঈশা আবারও সেই নীল আলোটিকে দেখতে পায়, আর হঠাৎই নিচে একটি দরজা খুলে যায়। ঈশাও তখন ধীরে ধীরে সেই দরজা দিয়ে নিচে নামতে শুরু করে। আর এইদিকে বারোজ আগে থেকেই টের পেয়ে যায় যে কেউ একজন এই ঘরটির ভেতরে আসছে, তাই সেও তো সতর্ক হয়ে যায়। আর এদিকে ঈশাও ধীরে ধীরে আলোটিকে ফলো করতে করতে সেই ঘরটির ভেতরের দিকে যেতে থাকে। আর ভেতরে যেতেই দেখা যায় অদ্ভুতভাবে ঈশার পোশাক পরিবর্তিত হতে থাকে, আর বারোজের পায়ের সেই বেড়িটিও তখন খুলে যায়। কিন্তু সেই সময় হঠাৎ একটি দরজা খুলে যায়, আর সেখান থেকে হঠাৎ একটি কালো বিড়াল এসে ঈশার উপর পড়ে, যা দেখে ঈশা তো খুবই ভয় পেয়ে যায় আর দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আর যেহেতু বারোজের পায়ের বেড়ি খুলে গিয়েছে, তাই সেও ওই ঘর থেকে বেরিয়ে আসে। যদিও বড় তাকে বারণ করে, কিন্তু সে তার কোনো কথাই শোনে না। বারোজ বাইরে বেরিয়েই দেখতে পায় একটি বড় আয়োজন হচ্ছিল,
তখন আবারও হঠাৎই অতীতের কিছু স্মৃতি দেখানো হয়, যেখানে একটি যুদ্ধের প্রস্তুতি নেওয়া হয়েছিল আর বারোজকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে সে যেন মহারাজার গুপ্তধনগুলোকে যত দ্রুত সম্ভব সুরক্ষিত করে নেয়। এইখানে আমরা জানতে পারি যে বারোজের সাথে ইসাবেলার সম্পর্ক অনেক ভালো ছিল। বারোজও তাকে অনেক বেশি ভালোবাসত আর অনেক আদর স্নেহ করত। তো এইসব অতীতের কথা ভেবে ভেবে বারোজের তো অনেক মন খারাপ হয়। এইখানে বোর্ডও তাকে বোঝায় যে সে চাইলেও এখন এইসব নিয়ে মন খারাপ করে বসে থাকতে পারবে না, বরং তার উচিত নিজের ওয়াদার কথা মনে রাখা আর নিজের দায়িত্ব পালন করা। কারণ দেগামা মহারাজা তাকে দায়িত্ব দিয়েছিল যে সে যেন সবসময় এই গুপ্তধনের পাহারা দেয়, আর যতদিন কিনা এই গুপ্তধনের উত্তরাধিকারকে পাওয়া না যায় আর এই গুপ্তধনের উত্তরাধিকারীকে সেই গুপ্তধনগুলো বুঝিয়ে না দেয়, ততদিন তাকে যেভাবেই হোক এই গুপ্তধনের খেয়াল রাখতে হবে আর এর সুরক্ষা নিশ্চিত করতে হবে। বোর্ডও তাকে আরো বলে যে খুব শীঘ্রই কোনো এক 13 বছরের মেয়ে আসবে যে কিনা হবে এই গুপ্তধনের উত্তরাধিকারী, আর যদি তারা পূর্ণিমার প্রভাবের আগেই এই গুপ্তধনের দায়িত্ব উত্তরাধিকারীকে বুঝিয়ে না দেয়, তাহলে তারা চিরতরে এই মায়াজালে আটকা পড়ে যাবে, এখান থেকে আর কখনো বের হতে পারবে না। তাই এটাই তাদের নিজেদেরকে মুক্ত করার একমাত্র সুযোগ। তাছাড়া এমন আরো অশুভ শক্তি আসবে যারা কিনা এই গুপ্তধনের উপর নিজেদের প্রভাব বিস্তার করার চেষ্টা করবে। তাই তাদের যত দ্রুত সম্ভব এই গুপ্তধনের উত্তরাধিকারীকে খুঁজে বের করতে হবে আর এই সবকিছুর দায়িত্ব তাকে সঁপে দিতে হবে। তো সেই সময় বারোজ ইসার ফেলে যাওয়া একটা ফোন সেখানে খুঁজে পায়, যেখানে তার আর তার মায়ের ছবিটি ছিল। এটা বারোজ এক দৃষ্টিতে দেখতে থাকে আর সে এতই মনোযোগ দিয়ে তা দেখছিল যে বোর্ডোর কোনো কথাই তার কানে যাচ্ছিল না। তো এরপরই বারোজ বলে যে সে নিজের মহারাজের বংশধরকে এই গুপ্তধন পর্যন্ত অবশ্যই পৌঁছে ছাড়বে। এর জন্য তার যা করতে হবে সে সব কিছু করতে রাজি আছে, কেননা তার মহারাজকে দেওয়া ওয়াদা তার জীবনের চাইতেও অধিক মূল্যবান। বোর্ডো এখানে আরো বলে যে বারোজকে কিন্তু অন্য কেউ দেখতে পারবে না, শুধুমাত্র এই গুপ্তধনের উত্তরাধিকারীই পারবে বারোজকে দেখতে। এভাবেই বারোজ সেই উত্তরাধিকারীকে চিনতে পারবে। তো পরদিনই দেখা যায় বারোজ আসে ইসার বাড়িতে। সে ইসার বাড়ির সামনে দাঁড়িয়ে ভাবছিল যে সে তার ওয়াদা এবার পূরণ করবেই করবে। এখন যেহেতু সে একজন ভূত, তাই তাকে কেউই দেখতে পারে না আর সে খুব সহজেই ম্যানশনের ভেতরে চলে আসে আর ইসাকে খুঁজতে থাকে। তো সেই সময় বারোজ হঠাৎই একটি চেয়ার টান দিলে সেখানে বসতে চাওয়া লোকটি পড়ে যায় আর সবাই তো তাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু এইখানে বারোজকে ইসা ছাড়া আর কেউই দেখতে পায় না। ইসা তাই বলতে থাকে যে সবকিছুর পেছনে ওই লোকটি দায়ী, কিন্তু কেউই তো ইসার কথায় বিশ্বাস করে না। তাই ইসা বারোজের পিছু নিতে শুরু করে আর ইসার বাবা রন, সুজানো ম্যান্ডোসাও ইসার পিছু নিতে শুরু করে। একটা সময় গিয়ে ইসা তাকে ধরেও ফেলে আর বাকি সবাইও ইসাকে পেয়ে যায়। কিন্তু যেহেতু বারোজকে ইসা বাদে কেউই দেখতে পায় না, তাই কেউই এসব কথায় বিশ্বাস করে না, বরং তাকে সেখান থেকে টেনে নিয়ে যায়। আর এখানে বারোজও এইটা নিশ্চিত হয়ে যায় যে এই ইসাই হলো দেগামা মহারাজার মেয়ে ইসাবেলা। এদিকে ছোটার চাচি তো অনেক খুশি হচ্ছিল, কারণ সে জানতে পেরে যায় যে ওই ভূতটি অর্থাৎ বারোজ সে গুপ্তধন রাখার জায়গাটি থেকে বেরিয়ে এসেছে। তাই সে ম্যান্ডোসাকে বলে যে বারোজকে 2 দিনের মধ্যেই শেষ করতে হবে। এখানে ম্যান্ডোসা বলে যে সে যেন বারোজকে শেষ করার জন্য যা করা লাগে তার সবটাই করে, আর তাছাড়া নিলামি শেষ হয়ে গেলে ম্যান্ডোসাও আর সেখানে যেতে পারবে না। তো সে সেখানে ছোটার চাচির জন্য 1633 সালে লেখা একটি বই নিয়ে আসে আর তাকে পড়তে বলে, কেননা এর ভাষা ম্যান্ডোসার পক্ষে পড়া সম্ভব নয় আর এই বইটি কেবল ছোটার চাচিই পড়তে পারবে। তো সেই বইটি পড়ে বলে যে বারোজের সবচেয়ে বড় গুণ ছিল তার বিশ্বস্ততা, আর তার এই বিশ্বস্ততার মাধ্যমেই তাকে ধ্বংস করা সম্ভব, এমনটা এই গ্রন্থে লেখা আছে। এখন এদিকে পুলিশ অফিসার সুব্রমণিয়াম সেদিনের মিনিস্টারের পড়ে যাওয়ার সময়ের সিসিটিভি ফুটেজ আনে আর ইসাকে দেখায় আর তাকে বলে যে তারা যতবারই সিসিটিভি ক্যামেরা চেক করেছে তারা কাউকেই সেখানে দেখতে পায়নি, তাহলে ইসা কাকে দেখলো? আবার ইসাও যখন দৌড়াচ্ছিল তখন সে আসলে কার পেছনে দৌড়াচ্ছিল এই ব্যাপারে কেউই জানে না, কারণ তারা তো বারোজকে দেখতে পায় না। এখানে ইসার কথায় কেউ বিশ্বাস না করলে ইসাও সেখান থেকে রাগ করে চলে যায়। তো সে যাওয়ার সময় হঠাৎই বারোজকে দেখতে পায়, যে কিনা সমুদ্রের মাঝে দাঁড়িয়েছিল। ইসা তো তখন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার উপর রাগারাগি করছিল,
কিন্তু বারজ তাকে বলে যে সে যেন তার কাছে এসে তার সাথে কথা বলে, কারণ বারজও তার সাথে কথা বলতে চায়। এরপরই দেখা যায় অলৌকিকভাবে ঈসা বারজের দিকে যেতে শুরু করে, সেই পানির উপরই ভেসে ভেসে। তো ঈসা যখন বারজের কাছে গিয়ে পৌঁছায় তখন সে রিয়েলাইজ করে যে সে পানির উপরেই এতক্ষণ হাঁটছিল। ঈসা তখন তাকে জিজ্ঞেস করে যে সে আসলে কে আর সে কি চায়, সে কি কোনো জাদুকর। এইখানে বারজ তাকে পুরো কাহিনীটি খুলে বলে। সে তাকে বলে যে সে হলো দেগামা মহারাজের সবচেয়ে বিশ্বস্ত রক্ষক। তার কাজ ছিল দেগামা মহারাজের গুপ্তধনটিকে তার উত্তরাধিকারীর কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া, যার জন্য সে আজ এতগুলো বছর ধরে অপেক্ষায় রয়েছে। আর সেই দেগামা মহারাজের বংশের 13তম উত্তরাধিকারী হলো ঈসা। তাই ঈসাই কেবলমাত্র তাকে দেখতে পায়, আর বাকি সবার জন্য অর্থাৎ পুরো বিশ্বের জন্য সে একটা ভূত, আর তাই কেউই তাকে দেখতে পায় না। এখন ঈসা বারজের কোনো কথাই বিশ্বাস করছিল না, তাই বারজ তাকে না পারতে পানিতে ডুবিয়ে দেয় আর তাকে তার মতো করেই বোঝায়। ঈসা সেখানে অতীতের অনেক কিছুই দেখতে পায়। এরপরই সেখান থেকে বের হয়ে ঈসা নিজেকে সুইমিং পুলে দেখতে পায়। তখনই বারজ আসে ঈসার সাথে দেখা করতে। ঈসা তো শুরুতে তার সাথে কথা বলতে চায় না, কিন্তু পরে সে ঈসাকে তার ফোনটি ফিরিয়ে দেয়। তখন ঈসার রাগ অনেকটা কমে যায়। সে ঈসাকে জিজ্ঞেস করে যে ফোনের ছবিটি কি তার মায়ের, যার উত্তরে ঈসা হ্যাঁ জানায়। সে জিজ্ঞেস করে যে তার মা এখন কোথায়। তখন ঈসা জানায় যে সে তো মারা গিয়েছে অনেক আগে। বারজ তখন ঈসাকে তার বাবার সম্পর্কে জিজ্ঞেস করে। তখন সে বলে যে সে থাকা আর না থাকা প্রায় একই কথা, যা শুনে বারজেরও খারাপ লাগে। তো সেদিন রাতে একটি প্রোগ্রামের আয়োজন করা হয়, আর এর বাইরে বারজ আর ঈসা বসে কথা বলছিল। তখন বারজ ঈসাকে একটি গান গেয়ে শোনাতে বলে, কারণ সে আগেও গান গেত। তো ঈসা এর পরে স্টেজে গিয়ে একটি সুন্দর গান পারফর্ম করে, যা শুনে সবাই তো খুবই খুশি হয়ে যায়। সবাই তার অনেক প্রশংসা করে, কিন্তু ঈসা সেখান থেকে বেরিয়ে চলে আসে। সে হঠাৎই সুইমিং পুলের পানিতে পড়ে গেলে আমাদের আবারও অতীতের কিছু দৃশ্য দেখানো হয়, যেখানে যুদ্ধের কিছু দৃশ্য দেখানো হচ্ছিল। এরই মাঝে মহারাজ হঠাৎই আহত হয়ে পড়ে। তখনই তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। সেইখানে রানীও আসে। সে তো এখানে কাঁদতে কাঁদতে বারজকে ইসাবেলার কথা জিজ্ঞেস করে। সে বারজকে ইসাবেলাকে রক্ষা করতে বলে, তাই বারজও তখন দ্রুত সেখান থেকে চলে যায়। আর এইদিকে মহারাজ মৃত্যুর আগ মুহূর্তেও তার মেয়েকে নয়, বরং নিজের গুপ্তধনকে দেখতে চাচ্ছিল যে সেইটা এখনো সুরক্ষিত আছে কিনা। ছোটার চাচি তখন মহারাজকে তার তন্ত্রমন্ত্রের সাহায্যে তার অতি মূল্যবান খাজানা দেখিয়ে দেয়। ছোটার চাচি মহারাজাকে বলে সে যেন এমন কাউকে খুঁজে নেয় যে কিনা মৃত্যুর পরেও ভূত হয়ে এই খাজানার দেখাশোনা করবে, এর রক্ষা করবে। অর্থাৎ ছোটার চাচিও সেই সময়টায় ছিল। আর বর্তমানে ঈসার সাথে সাথে তারও পুনর্জন্ম হয়েছে, আর এই জন্মেও সে তার তন্ত্রমন্ত্রেরই সাধনা চালিয়ে যাচ্ছে। যাক, তো এইখানে ম্যান্ডোসা মহারাজকে বারজের কথা বলে, অর্থাৎ বর্তমানে ম্যান্ডোসারও পুনর্জন্ম হয়েছে। যাক, তো সেই সময় দেখা যায় বারজও সেখানে সবে এসেছিল ইসাবেলাকে সুরক্ষিত করে। এরপরই মহারাজও রানীকে একটি নৌকায় করে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য। তো মহারাজ এখানে বারজকেই নির্বাচন করে তার জায়গায় আসার জন্য, আর তার গুপ্তধনকে সব সময় রক্ষা করার জন্য। এখানে বারজ প্রথমে বারণ করতে চাইলেও মহারাজ তাকে বলে যে এটা তার আদেশ, তাই এখানে বারজও আর কিছুই বলতে পারে না। কিন্তু রানী হঠাৎই এটা বলে চিৎকার করে ওঠে যে বারজকেও তাদের সাথেই যেতে হবে, কারণ ইসাবেলার এইটা ইচ্ছা ছিল। ইসাবেলাকে সে ওয়াদা করেছিল যে সে বারজকেও তাদের সাথে নিয়ে আসবে। বারজ তখন এখানে মহারাজকে বলে যে সে মহারাজের যে কোনো আদেশই পালন করতে রাজি। এখন সেই আদেশ যেটাই হোক না কেন। এখানে বারজের তার মালিকের প্রতি শ্রদ্ধা ও নিষ্ঠা দেখে মহারাজা খুবই অবাক হয়ে যায়, আর সেখান থেকে তার স্ত্রীকে নিয়ে চলে যায়। তখন বারজও তার রাজার আদেশ অনুযায়ী অনেক ধরনের তন্ত্রমন্ত্র করা পানীয়টি পান করে নেয়। এদিকে ইসাবেলা বারজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। সে বারবার তার বাবা মাকে জিজ্ঞেস করছিল যে বারজ কোথায়, কারণ বারজ ইসাবেলাকে ফিরে আসার ওয়াদা করেছিল। এখন এইদিকে ছোটার সেই চাচি বারজের উপর বেশ কিছু রিচুয়াল করে, আর তাকে এই খাজানার একটি রক্ষক ভূতে পরিণত করে দেয়। আর সে এখানে বোডোকেও তৈরি করে, আর তার উপরও কিছু রিচুয়াল করে তাকে সবকিছুর সাক্ষী বানিয়ে দেয়, আর তাকে বলে দেয় বারজকে গাইড করতে। এরপরই বারজকে একটি জায়গায় বন্দি করে রাখা হয়, আর তারপরই অতীতের দৃশ্য কাট হয়, আর আমাদের আবারও বর্তমানের দৃশ্য দেখানো হয়।
অর্থাৎ এখানে ব্যাপারটা এমন ছিল যে বারোজকে এই খাজানার রক্ষক হতে হলে তাকে আগে মৃত্যুবরণ করতে হবে, এরপরই তার আত্মা ভূত হয়ে পুরো গুপ্তধনের রক্ষণাবেক্ষণ করবে। তো বারোজ তাই করে। তখন থেকে এখন পর্যন্ত সে ভূত হয়েই রয়ে গেছে, শুধুমাত্র তার রাজার আদেশ পালন করার জন্য। এভাবেই সে তার বিশ্বস্ততার প্রমাণ দিয়েছে। যাক, তো এরপর দেখা যায় ঈসা সেই গুপ্ত ঘরে চলে আসে। সে এইখানে তার সামনে বারোজকে বসে থাকতে দেখতে পায়, আর এইখানে ঈসার অতীতের সব কথা মনে পড়ে যায়। ঈসা এখানে বারোজের কাছে তার বাবা মার কর্মের জন্য ক্ষমা চায়, যার উত্তরে বারোজ বলে যে যা হয়েছে তা তার দায়িত্ব ছিল, আর এই নিয়ে তার কোনো কষ্ট নেই। তাই ঈসা যেন এই ব্যাপারে খুব একটা না ভাবে। আর তাছাড়া সে যখন বারোজকে বারোজ পাপা বলে ডাকে, তখনই তার সব কষ্ট ঘুচে যায়। ঈসা এখানে দেখতে পায় যে ইসাবেলার বেশ কিছু খেলনা এখনো এখানে রাখা রয়েছে, যা দেখে তার আর বুঝতে বাকি থাকে না যে ঈসার জন্য বারোজ কত বেশি মূল্যবান ছিল, আর বারোজের জন্য ঈসা। ঈসা এখানে সেই ছুরিটিও দেখতে পায়, যেই ছুরিটি দিয়ে মূলত তার বাবা বারোজকে খুন করেছিল। ঈসা এখানে বারোজকে বলে যে সে কি এই সব সম্পদ বস্তির সব মানুষদের মধ্যে বিলিয়ে দিতে পারবে, যার উত্তরে বারোজ ঈসাকে বলে যে তার দায়িত্ব ছিল এই সবকিছু ঈসার পর্যন্ত পৌঁছে দেওয়া। এখন এরপর ঈসা এই সম্পদের সাথে কি করবে এটা সম্পূর্ণ ঈসার নিজের সিদ্ধান্ত। তো ঈসা এখানে বারোজকে জিজ্ঞেস করে যে সে কিভাবে বারোজকে সাহায্য করতে পারবে। তো এরপরই দেখা যায় বারোজ তাকে নিয়ে গিয়ে একটি উঁচু স্থানে দাঁড় করায়, আর তার কাছে সেই চাবিগুলো সঁপে দেয়। কিন্তু ঈসা তা নিতে মানা করে, কারণ সে জানতো সেই দায়িত্ব নিয়ে নিলে বারোজ চিরতরে তাকে ছেড়ে চলে যাবে। তাই সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ঈসার এই কাজ দেখে বারোজ আজ প্রায় ৩৮৯ বছর আর ৩৮৯ দিন পর মন খুলে হাসে, যা দেখে বোডোরও বেশ ভালো লাগে। বোডো তখন বারোজকে বলে যে সে যেন মনে রাখে যে তার কাছে আর মাত্র একদিন সময় আছে, আর এই একদিনেই তাদের এই কাজটি শেষ করতে হবে, আর ওই চাবিগুলো ঈসার কাছে সঁপে দিতে হবে। তো এরপরই রাতে ঈসা আসে তার বাবার কাছে। সে এসেই তার বাবার কাছে ক্ষমা চায়, আর তার বাবাও তাকে ক্ষমা করে দেয়। সে এটা এই জন্যই করেছিল কারণ বারোজ তাকে বুঝিয়েছিল যে বাবার সাথে এরকম ব্যবহার করতে হয় না যেমনটা ঈসা করে, কারণ তার বাবা তাকে অনেক ভালোবাসে। তো রন তাকে একটি কাগজ দেয় যেটা কিনা ঈসার স্কুল থেকে এসেছে। ঈসাকে তার স্কুলের থেকে যে সাসপেন্ড করে রাখা হয়েছিল তা এখন উঠিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ সে আবারও সেই স্কুলে যেতে পারবে, তার বন্ধুদের সাথে খেলতে পারবে, ঘুরতে পারবে, যা দেখে ঈসাও বেশ খুশি হয়ে যায়। ঈসা এখানে তার বাবাকে নিয়ে আবারও সেই ম্যানশনে চলে আসে। সে ওই তৈলচিত্রটি দেখিয়ে তার বাবাকে বলে যে এই চিত্রে তৈরি রানীর ছবিটি হুবহু তার মা তেরেসার মতো দেখতে, যাতে তার বাবাও সম্মতি জানায়। ঈসা এখানে তার বাবার কাছে রিকোয়েস্ট করে সে যেন এই নিলামিতে জিতলেও এই ম্যানশনটিকে ক্যাসিনো না বানায়, কারণ এইটাই জায়গার একটা ঐতিহ্য, আর তাদের উচিত এই ঐতিহ্যকে ধরে রাখা। তার এই কথাগুলো শুনে রণ বলে যে ঈসা একদম তার মায়ের মতো কথা বলে। এই বলেই সে এখান থেকে চলে যায়, আর ঈসা তো সেখানেই বসে বসে কাঁদতে থাকে, এইটা ভেবে যে বারোজও তাকে ছেড়ে চলে যাবে। তার বারোজের জন্য অনেক কষ্ট হতে থাকে। অপরদিকে ছোটার চাচি বারোজের জন্য একটি খারাপ আত্মার সাহায্যে একটা অবয়ব তৈরি করে, যা দেখতে হুবহু দেগামা মহারাজের মতো ছিল। আর এই অবয়বটি সেই বারোজের ভূতকে শেষ করতে পারবে, কারণ বারোজ তো ভাববে তার মহারাজ ফিরে এসেছে, তাই সে তার কথা মতোই হয়তো সব করবে। যাক, তো এরপরে ম্যান্ডোসা আসে সেই ম্যানশনের গুপ্ত রুমের মধ্যে, আর সেখানে এসেই ছোটার চাচির দেওয়া সেই বিচ্ছুটিকে রেখে দেয়, যার মাধ্যমে ওই আত্মার আবির্ভাব ঘটবে এখানে। তো এখন অপরদিকে ফাইনালি সেই ম্যানশনটির নিলামের ডেট চলে আসে, আর সবাই এখানে এই বিশাল বড় ম্যানশনটিকে কেনার জন্য নিজের মতো করে বেট করতে থাকে। এখন এই দিকে ছোটার চাচি তার জাদু শুরু করে দেয়, যার ফলে তেখানায় আগুন লেগে যায়। বোটো তো তখন দৌড়ে যায় ওই গ্রন্থ দেখার জন্য যে আগুন কেন লেগেছে। এখানে সে জানতে পারে যে তেখানায় আগুন লাগার অর্থ হচ্ছে এই তেখানার উত্তরাধিকারীর উপর কোন একটা বড় বিপদ আসতে চলেছে। বোডো আরো বলে যে ছোটার সেই চাচি হয়তোবা কিছু একটা তন্ত্রমন্ত্র করছে এই উত্তরাধিকারীকে ক্ষতি করার উদ্দেশ্যে, যা শুনে এবার বারোজ তার হাতে সেই অশুভ শক্তিদেরকে তাড়ানোর যন্ত্রটি নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে ম্যানশনের যখন নিলাম চলছিল তখন ম্যান্ডোসা দেখতে পায় যে ঈসা তার জায়গায় বসে নেই, বরং ঈসা তো সেই গুপ্ত দরজার ভেতরে চলে গেছে, আর সেই স্থানটিতে দাঁড়িয়ে আছে।
যেখানে আগে ম্যান্ডোসা সেই বিচ্ছুটিকে রেখে দিয়েছিল। তো ঈসা সেখানে গিয়ে দাঁড়াতেই নিচের দরজাটি আবারও তাকে দেখে আপনা আপনি খুলে যায়, আর ঈসা ধীরে ধীরে গুদাম ঘরটির ভেতর যেতে থাকে। সে তো এখানে এসেই বারোজকে খুঁজতে থাকে, কিন্তু দেখা যায় বারোজ তো অলরেডি ঈসাকে বাঁচানোর জন্য বেরিয়ে গেছে। এদিকে ছোটার চাচিও তার জাদুর মাধ্যমে দেগামাকে, অর্থাৎ দেগামার মতো দেখতে সেই অবয়বটিকে ঈসার সামনে নিয়ে আসে। আর এদিকে বারোজও সেই 1633 সালে বন্ধ হয়ে যাওয়া সেই ঘড়িটিকে আবারও চালু করে ফেলে। অন্যদিকে ছোটার চাচির নিয়ন্ত্রণে থাকা বেশ কিছু লোহার সৈনিক ঈসার উপর আক্রমণ করতে নেয়, কিন্তু ঠিক সেই সময়ই বারোজ চলে আসে। বারোজ এখানে সবার সাথে লড়াই করে ঈসাকে বাঁচিয়ে নেয়, কিন্তু তখনই তাদের সামনে চলে আসে ওই দেগামা, যা দেখে বারোজ খুবই অবাক হয়ে যায়। এখানে তো বারোজ শুরুতে দেগামাকে আসল দেগামা মহারাজি মনে করে আর তার সামনে চলে যায়, কিন্তু এইখানে দেখা যায় এই নকল দেগামা তার উপরই আক্রমণ করে বসে। আর তখনই বারোজও বুঝে যায় যে এটা নকল দেগামা, অর্থাৎ দেগামার রূপ নেওয়া কোনো বাজে আত্মা, যাকে কিনা ছোটার চাচিই তৈরি করেছে। তো এটা বোঝার পরপরই তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তখন ছোটার সেই চাচি ঈসাকে মারতে চাচ্ছিল। একটা সময় দেগামা তার শক্তি ব্যবহার করে আশেপাশের সব কিছুক্ষণের জন্য ফ্রিজ করে ফেলে, আর তখনই আয়নার ভেতর থেকে একটি কালো বিড়াল ঈসাকে ভয় দেখাতে শুরু করে। ঠিক তখনই সবকিছু আবারও আগের মতো হয়ে যায়, কিন্তু তখনও দেগামা ও বারোজের মধ্যে মারামারি চলতে থাকে। আর মারামারির একটা সময় গিয়ে দেগামার কাছ থেকে বারোজ তার হাতিয়ারটি নিয়ে নেয় আর তাকে ছুঁড়ে ফেলে দেয়, যার ফলে সে কিছুটা দুর্বল হয়ে পড়লেও হঠাৎই সে ঈসাকে নিয়ে চলে যেতে নেয়। বারোজ তো তখন আবারও তার সাথে লড়াই করতে থাকে। তো মারামারির এক পর্যায়ে সে দেগামার ওই অবয়বকে পুরোপুরি নিস্তেজ করে দেয়, কিন্তু একই সাথে বারোজও তার শক্তি হারাতে শুরু করে আর অনেক দুর্বল হয়ে পড়ে। তো বারোজ যখন সেখান থেকে ঈসাকে নিয়ে চলে আসছিল, তখন আমরা দেখতে পাই আরও একজন দেগামাকে, যে কিনা খুব অদ্ভুত ভাবে হাসছিল। আমরা দেখতে পাই একেও ছোটার সেই চাচিই তৈরি করেছে, কিন্তু এবার সেই দেগামাকে আরো বেশি শক্তিশালী করে দিয়েছে। তার এক হাত ছিল বিচ্ছুর মতো, যা দিয়ে সে বারোজের গলা চেপে ধরে। ঈসা এখানে তাকে বাঁচানোর জন্য দেগামার শরীরের ভেতর দিয়ে একটা লোহা ঢুকিয়ে দেয়, কিন্তু দেগামা ঈসাকেই সেখান থেকে ছুঁড়ে ফেলে দেয় আর আবারও বারোজের উপর ঝাঁপিয়ে পড়ে। তো এখানে হঠাৎই ঈসার মনে পড়ে সেই অস্ত্রটির কথা, যেটা নিয়ে বারোজ বলেছিল যে এটির মাধ্যমে খারাপ ও অশুভ আত্মাদের সাথে লড়াই করা যায়। তাই সে সেখানে ওই অস্ত্রটি হাতে নিয়ে দেগামাকে ছুঁড়ে ফেলে দেয়, যার ফলে ছোটার সেই চাচিও অনেকটা কেঁপে ওঠে আর দেগামাও শেষ হয়ে যায়। এমনকি ছোটার সেই চাচিও মারা যায়। আবার ম্যান্ডোসাও যখন সেই ঘড়িটি ঘোরাতে চায়, সেও সেখানেই বসে পড়ে। এই ম্যান্ডোসা আর ছোটার ওই চাচি এত চেষ্টা করলো এই গুপ্তধন পাওয়ার, কিন্তু এত চেষ্টার পরেও তারা অসফলই থেকে যায়, কারণ তাদের উদ্দেশ্য খারাপ ছিল। তো এখন বারোজ ঈসাকে বলে সে যেন তার থেকে চাবিটি নিয়ে নেয়, কিন্তু ঈসা তো কিছুতেই চাবিটি নিতে চাচ্ছিল না, কেননা সে জানে সে যদি চাবিটি একবার নিয়ে নেয় তাহলে সে বারোজকে চিরতরে হারিয়ে ফেলবে। কিন্তু সে ঈসাকে বোঝায় যে তার ইসাবেলা যদি এখানে থাকতো তাহলে সে নিশ্চয়ই তার বারোজ পাপার কথা শুনতো। তাই এখানে ঈসাও সাহস করে নিজের হাতে সেই চাবিগুলো নিয়ে নেয়, আর চাবিগুলো ঈসা হাতে নেওয়ার সাথে সাথেই সদর দরজাটি আপনা আপনি খুলে যায়, অর্থাৎ বারোজ এখন মুক্ত। এখন অপরদিকে যখন ওই ম্যানশনটির নিলামির কাজ চলছিল, তখন রন এই ম্যানশনটিকে 151 মিলিয়ন দিয়ে কিনে নেয়, অর্থাৎ সে এখন এই ম্যানশনটিকে আর ক্যাসিনো বানাবে না, সেই ঐতিহ্যকে এভাবেই ধরে রাখতে চায়। আর ঠিক তখনই উপর থেকে ঝাড়বাতিটি ভেঙে পড়ে ম্যান্ডোসা, আর তাকে দ্রুত অ্যারেস্ট করে নিতে বলা হয়, কারণ এর মধ্যেই সবাই ম্যান্ডোসার সত্যতা সম্পর্কে জেনে গিয়েছিল। এইদিকে দেখা যায় সেই পুরনো গ্রন্থটিতে হঠাৎই আগুন লেগে যায়, আর সেই আগুনেই বোর্ডও চলে যায়, আর এরপর বারোজও সেখান থেকে ধুলোয় মিশে যায়, আর দাঁড়িয়ে থাকে একা ঈসা, অর্থাৎ বারোজ আর বোর্ডও দুজনেই এখন চিরতরে মুক্ত হয়ে গেল। তো এরপরই সেখান থেকে দৃশ্য পরিবর্তন হলে আমরা ঈসাকে দেখতে পাই, যে কিনা এখন আগের থেকে অনেক বেশি শান্ত ও চুপচাপ হয়ে গেছে। তাছাড়া আমরা তার হাতে সেই চাবির গুচ্ছটিকেও দেখতে পাই, আর সে এখন চায় এখান থেকে পাওয়া অর্থ সম্পদ দিয়ে সে ছোটার মতো অসহায় মানুষদেরকে সাহায্য করবে। এরপরই আমাদেরকে 12 বছর পরের একটি দৃশ্য দেখানো হয় পর্তুগালের, যেখানে ঈসা কনসার্টে গান গাইতে এসেছিল, আর সেখানে একটি ছেলে দৌড়ে গিয়ে তার কনসার্টে যোগ দেয়।
ছেলেটি ঈসাকে একটি ব্যাগ দেয়, যা দেখে ঈসা বারজের কথা বলে ওঠে, কারণ সেই ব্যাগের মধ্যে সে ওই চাবির গুচ্ছটি পেয়েছিল। তাই সে ছেলেটিকে জিজ্ঞেস করে যে বারজ কোথায়। তারপরে ছেলেটি ঈসাকে নিয়ে বাইরে চলে আসে আর আকাশের দিকে ইঙ্গিত করে। তখন ঈসা আকাশে অনেকগুলো জোনাকি দেখতে পায়, যা দেখে সে বুঝে যায় যে এর মাঝেই তার বারজ পাপা রয়েছে। আর এই চাবিটি হয়তো কোনোভাবে তার হাতছাড়া হয়ে গিয়েছিল, তাই বারজই এই ছেলেটির মাধ্যমে তাকে সেই চাবিগুলো আবারও তার কাছে ফিরিয়ে দিয়েছে। তো এরপরই ঈসা পেছনে ঘুরলে সেই ছেলেটিকে আর তার পেছনে দেখতে পায় না। অর্থাৎ এই বারজ ঈসার আশেপাশে সব সময় থাকবে, যে কোনো অবয়বে সে তার ঈসাকে সব সময় সাহায্য করে যাবে, তাকে প্রোটেক্ট করে যাবে। আর এই দৃশ্যের মাধ্যমেই আজকের এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই গল্পটি বেশ অন্যরকম ছিল, তবে এই স্টোরি লাইনটি ছিল অসাধারণ। গল্পটি মূলত একটি ছোট্ট মেয়ের সাহসিকতা ও একজন নিষ্ঠাবান ও বিশ্বস্ত রক্ষকের ভূমিকা তুলে ধরেছে। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।